এবং আমাদের পৃথিবী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের আমি আজ প্রোভাইড করতে চলেছি। চলো বেশি সময় নষ্ট করব না, প্রথমেই আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তার আগে বলি যে সমস্ত স্টুডেন্টস যুক্ত হচ্ছে একবার করে কমেন্ট করে ফেলো। তপন রায়, স্মৃতি, আব্দুল্লাহ শেখ, সুপ্রিয়া দাস অ্যান্ড আরো যুক্ত হচ্ছে পারভিন। এটা স্যার পড়িয়েছেন, কোন স্যার আমি জানি না, তবে আমি তোমাদের জন্য সুন্দর পিপিটি করে এনেছি, খুব ভালো লাগবে, মজা আসবে ক্লাসে। আর যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে বলবে, আমি একদমই সুন্দর করে বুঝিয়ে দেব। দেখো বলা হচ্ছে আমাদের সৌরজগৎ। সৌরজগৎ কি? আমাদের সৌরজগৎ বলতে বোঝানো হচ্ছে আমাদের যে পুরো আমরা যে অঞ্চলটাতে আছি বা আমরা যে বসবাস করছি এটাকে বলা হয় মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড। এখন এই ব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব বিভিন্ন জিনিস নিয়ে গঠিত, বিভিন্ন জিনিস নিয়ে গঠিত। এর ভিতরে সূর্য আছে, নক্ষত্র আছে, ধূমকেতু আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে, কত কিছু আছে। তো আমরা কেউই কিন্তু ব্রহ্মাণ্ডের বাইরে নয় অথবা মহাবিশ্বের বাইরে নয়। এখন এই মহাবিশ্বে একটা এলিমেন্টস হচ্ছে গ্রহ বা একটা জ্যোতিষ্ক হচ্ছে বা একটা তোমার হচ্ছে পদার্থ হচ্ছে কি আমাদের গ্রহ। এই গ্রহটা, ঠিক আছে, গ্রহটা ডিয়ার স্টুডেন্টস, যে গ্রহটা এটা হচ্ছে নক্ষত্রের পরিবারে থাকে, বিভিন্ন নক্ষত্রের পরিবারে। এখানে আমাদের সূর্য হচ্ছে একটা নক্ষত্র। সূর্য নক্ষত্রের পরিবারে আমরা 8টা গ্রহ দেখতে পাই, বুঝেছো? যারা নক্ষত্রের চারিপাশে ঘুরে বেড়ায় এবং নক্ষত্রের শক্তি বা নক্ষত্রের আলোয় আলোকিত হয় তাকে আমরা গ্রহ বলি। যেমন আমাদের পৃথিবীর নিজস্ব তেমন কোনো শক্তি নেই। পৃথিবী কিন্তু সূর্যের আলোয় আলোকিত বা সূর্য থেকে কিন্তু শক্তি নিয়ে পৃথিবী চলে। সূর্যের চারিদিকে একটা উপবৃত্তাকার কক্ষপথে আমাদের পৃথিবী এবং এরকম অনেক গ্রহ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আবার নক্ষত্র কি? নক্ষত্র যেমন সূর্য একটা নক্ষত্র, নক্ষত্র নিজেরা আলো তৈরি করতে পারে, বুঝেছো? নিজেরা আলো তৈরি করতে পারে। তো এইরকম আমাদের ব্রহ্মাণ্ডের ভিতরে প্রচুর এরকম নক্ষত্র আছে। এবারে কিছু কিছু নক্ষত্রের পরিবারকে বলা হয়ে থাকে কি জানো? ছায়াপথ। অনেকগুলো যখন তোমার হচ্ছে শূন্যে এরকম অনেকগুলো নক্ষত্র পরিবার একসাথে থাকবে সেটাকে বলা হয় ছায়াপথ। আমাদের পৃথিবীটাও বা আমাদের সৌরজগৎটা একটা ছায়াপথের অংশ। কিসের অংশ? আমাদের পৃথিবীটা যে ছায়াপথের অংশ সেটার নাম হচ্ছে আকাশগঙ্গা। আকাশগঙ্গা ছায়াপথের অংশ হচ্ছে আমাদের সৌরজগৎ, আমাদের সৌরজগৎ, বুঝেছো? এখন আমাদের সৌরজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে? একটা থিওরি আছে, বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি মানে একটা মহাবিস্ফোরণ। আজ থেকে প্রায় কয়েক বিলিয়ন বছর আগে আমাদের পুরো এই অঞ্চলটাতে সৌরজগৎ যেখানে আছে এখানে একটা মহাবিস্ফোরণ হয়েছিল, যার কারণে এই নক্ষত্র, গ্রহ, গ্রহাণুপুঞ্জ বা উপগ্রহ এইসবের সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। তো এর ভিতরে আমরা দেখবো আমাদের যে সূর্য হচ্ছে একটা ছায়াপথের অংশ বা নক্ষত্রগুলো একটা ছায়াপথের অংশ হয়। সূর্য কোন ছায়াপথের অংশ? সূর্য হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথের অংশ, জেনে রাখতে হবে। আর সেই ছায়াপথের অংশ আমাদের সৌরজগৎ। তার ভিতরে আমরা 8টা গ্রহ দেখতে পাচ্ছি। শুধু কি গ্রহ আছে আমাদের সৌরজগতে? না, গ্রহ ছাড়াও আরো অনেক জিনিস আছে, যেমন ধূমকেতু আছে, বিভিন্ন নক্ষত্র আছে, নক্ষত্রপুঞ্জ আছে, তারপরে বিভিন্ন ধরনের গ্রহাণুপুঞ্জ আছে, তারপরে বিভিন্ন তোমার আরো বিভিন্ন জিনিস আমাদের সৌরজগতে আছে। ধূমকেতু, বিভিন্ন শিলার টুকরো, বামন গ্রহ, উপগ্রহ, প্রচুর জিনিস আছে আমাদের সৌরজগৎ, বুঝতে পারছো? এখন আমাদের সৌরজগতের দূরত্ব অনুসারে বলা হচ্ছে কিছু গ্রহ আছে। কতগুলি? 8টি গ্রহ আছে। দূরত্ব অনুসারে সেগুলোকে আমি পরপর সাজিয়েছি। প্রথমে বুধ, সৌরজগতের সব থেকে কাছের গ্রহ। আচ্ছা দেখবে যখন একটা মাঠ থাকে, তোমার যখন স্কুলে স্পোর্টস ইভেন্ট হয়, যাদের স্কুলে স্পোর্টস ইভেন্ট হয় দেখবে এরকম স্কুলের যে মাঠটা সেটাতে ধরো একটা 200 মিটার রান করা হবে। 200 মিটার রানের জন্য এরকম কিছু এরকম বৃত্ত টানা হয়েছে। এখন তোমরা দেখবে ওই বৃত্তগুলোর যেটা সবচেয়ে কাছের বৃত্ত হয় সেটার কিন্তু দূরত্ব কম হয়, এই কারণে তাকে একটু পিছিয়ে দাঁড় করা হয়। তারপরে যে একটু সামনে থাকে তাকে সামনে দাঁড় করানো হয়, তাই না? এরকম করানো হয় না? তো দেখবে যে বৃত্তটা কাছে থাকে, মানে কেন্দ্রের কাছে কাছে যে বৃত্তটা থাকবে সেটা সার্কেল ছোট হবে। তো বুধের সার্কেলটা নিশ্চয়ই ছোট, তাই তো? তো এই কারণে বুধ কিন্তু সূর্যকে খুব দ্রুত পরিক্রম করে। পরিক্রম কি? পরিক্রম বলতে আমরা বুঝি সূর্যকে একবার ঘুরে আসার গতিকে আমরা বলি পরিক্রম গতি। পরিক্রম গতি কতদিনে কমপ্লিট হয়? 1 বছরে 365 দিন প্রায় সময় লাগে একবার কিন্তু আমাদের পৃথিবীকে ঘুরে আসতে।
বুঝেছো? সূর্যের চারিদিকে। আরেকটা জিনিস হয়, আমাদের যে পৃথিবী আছে বা এই গ্রহগুলো যারা আছে, এই গ্রহগুলো এরা নিজের একটা অক্ষ আছে, সেই অক্ষের চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়। মানে এক তো নিজের দিকে ঘুরে লাট্টুর মতো ঘুরতে 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 আবার কিন্তু সূর্যের চারিদিকেও পাক খায়, বুঝছো? নিজের চারিদিকে এরকম ঘুরছে 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 ঘুরতে 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 কিন্তু সূর্যের চারিদিকেও পাক খাচ্ছে। আর নিজের চারিদিকে যে পাক খাওয়া, সেটাকে আমরা বলে থাকি আবর্তন গতি। আবর্তন গতিকে এক সৌরদিন বলা হয়, মানে একদিন 24 ঘন্টা। এর কারণে দিন রাত্রি হয়, বুঝেছো? দিন রাত্রির হয়। আর যে পরিক্রমণ গতি, অর্থাৎ সূর্যকে একবার যে আমাদের পৃথিবী ঘুরে আসছে, এর কারণে হয়ে থাকে কি, আমাদের পৃথিবীতে কিন্তু ঋতু পরিবর্তন হয়। শীত, বর্ষা, গ্রীষ্ম, এই যে ঋতু পরিবর্তন হয়, এটা কি জন্য হয়? এটা আমরা দেখবো পৃথিবীর পরিক্রমণ গতির কারণে হয়। পৃথিবী নিজের অক্ষের এরকম উপরে 66.5 ডিগ্রি একটা কোণ করে এরকম হেলে আছে, ঠিক আছে, নিজের কক্ষতলের সাথে। এই যে 66.5 ডিগ্রি কোণ করে হেলে আছে এবং নিজের অক্ষের চারিদিকে ঘুরপাক খাচ্ছে, এই কারণে আমাদের পৃথিবীতে কি হচ্ছে? ঋতু পরিবর্তন হচ্ছে। আর নিজের অক্ষের চারিদিকে ঘুরপাক খাওয়াকে আমরা বলছি কি? আবর্তন গতি, যার কারণে আমাদের পৃথিবীতে দিন রাত্রি হয়। আর পরিক্রমণ গতির কারণে ঋতু পরিবর্তন হয়। বেসিক ফান্ডা বুঝে নিতে হবে। আচ্ছা, এখানে আরো কনসেপ্টটা আরো মানে এত সহজ নয়, অ্যাকচুয়ালি কনসেপ্টটা আরো মানে কমপ্লিকেটেড এবং আরো কিন্তু কঠিন বিষয়টা। আমি উপরে উপরে সহজে তোমাদের এটা বোঝালাম। এরপরে দেখো, বুধটা তাহলে সবচেয়ে দ্রুত সূর্যকে কি করছে? পরিক্রম করছে। তারপরে শুক্র, তারপরে পৃথিবী। পৃথিবীর অবস্থান কোন স্থানে বলো তো দেখি? প্রথমে বুধ, মার্কারি, তারপরে শুক্র, ভিনাস, তারপরে হচ্ছে আর্থ, পৃথিবী। এইটা হচ্ছে পৃথিবী। পৃথিবী তাহলে দূরত্ব অনুসারে সূর্য থেকে তৃতীয় স্থানে আসছে, তাই না? ছবি দেখেও ভুল করছে ফাল্গুনি। কোথায় চতুর্থ স্থান? 1 2 3 নম্বর পজিশনে আসছে আমাদের পৃথিবী, তাই তো? স্যার এটা তো স্যার পড়িয়েছেন। স্যার পড়িয়েছেন তো কি হয়েছে? স্যার যা পড়িয়েছেন আমি তার থেকে আলাদা পড়াবো, বুঝেছো? আমি তার থেকে আলাদা পড়বো। স্যার কি পড়িয়েছেন আমি দেখিনি অবশ্য, তবে এটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে আমি করাচ্ছি, বুঝেছো? তো দেখো, আরেকবার দেখতে অসুবিধা কি? দেখো না, একবার রিপিট হয়ে যাবে তোমাদের। নেক্সট হচ্ছে মঙ্গল গ্রহ, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। তাহলে প্রথম কোন গ্রহ পাচ্ছিলাম? বুধ পাচ্ছি, বুধ। আর লাস্টে কি পাচ্ছি? চুন পাচ্ছি, ঠিক আছে? তো বুধ দিয়ে শুরু হচ্ছে, চুন দিয়ে শেষ হচ্ছে। তো নেপচুন হচ্ছে লাস্ট গ্রহ। শেষ পাতে থাকছে কি? চুন থাকছে। নেক্সট আমরা পরেরটাতে আসি। দেখো, এবারে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে পড়বো। রাহুল স্যার তো অবভিয়াসলি করিয়েছেন, কিন্তু আশা করবো রাহুল স্যার এত ডিটেলসে পড়াননি, বুঝেছো? এত ডিটেলসে আই থিঙ্ক পড়াননি তিনি। আমি আরো ডিটেলসে যাচ্ছি। আমাদের যে সূর্যটা কি? সূর্য হচ্ছে নক্ষত্র। এটা একটা কি? নক্ষত্র। পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ কিন্তু আমাদের পুরো ব্রহ্মাণ্ডে কোটি 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 কিন্তু নক্ষত্র আছে। এর কোনো শেষ নেই। কতটা নক্ষত্র আছে আজ পর্যন্ত গুণে কিন্তু বার করা যায়নি। আর আজ পর্যন্ত কেউ পৃথিবীতে পুরো পৃথিবীর মধ্যে কেউ আজ মানে গুণে বার করতে পারবে না। এত নক্ষত্র, এত গ্রহ আছে পুরো সৌরজগৎ, বা সৌরজগৎ বলছি, পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে, বুঝেছো? আচ্ছা, এবার একটা জিনিস তোমরা দেখো, আমাদের যে এই যে সূর্য আছে, ঠিক আছে, আমাদের সূর্য আছে, এটা একটা কি? নক্ষত্র। নক্ষত্রটা নিজের কিন্তু কি করতে পারে? নিজের শক্তি নিজেরা উৎপন্ন করতে পারে। কিভাবে উৎপাদন করতে পারে? দেখো, এই নক্ষত্রগুলির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতরে না আমরা অত্যন্ত গরম কিছু গ্যাস পেয়ে থাকি। কি গ্যাস? হিলিয়াম এবং হাইড্রোজেনের মতো গ্যাসগুলো। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস, এগুলো কোথায় পাওয়া যায়? সূর্যের মধ্যে আমরা পাই। ওকে, সেখানে কিন্তু কি করে জানো? সূর্য পারমাণবিক সংযোজনের মাধ্যমে, পারমাণবিক সংযোজন একটা বিক্রিয়া, সেই বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণের শক্তি উৎপাদন করে। যেই শক্তির কিছুটা অংশ আমাদের পৃথিবীতে আসে এবং আমরা সেখান থেকে কিন্তু শক্তি পেয়ে থাকি, বুঝেছো? এরপরে দেখো, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ কোটি গুণ বড়। এছাড়া সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস হয়। এই কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখলে হবে। আচ্ছা, একটা প্রশ্ন আসে আমাদের পরীক্ষায় যে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কি? বলো তো দেখি। পৃথিবী অথবা আমাদের সৌরজগতের যত গ্রহ আছে তাদের সবচেয়ে কাছের নক্ষত্র কি হবে? সূর্য হবে, তাই না? তাই তো, সূর্য হবে। তো পৃথিবী সূর্যের পরিবারের একটা সদস্য, আর সেই সূর্যের পরিবারের সদস্য পৃথিবী কোথায় আছে? সূর্য থেকে তৃতীয় স্থানে আছে। সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। তার আগে অন্যান্য গ্রহগুলো সম্পর্কেও সংক্ষেপে আমরা কিছু আলোচনায় আসবো। তার আগে আরেকটা জিনিস বলি, এই যে সূর্য, এটা একটা নক্ষত্র নিজের শক্তি নিজেরা উৎপাদন করছে এবং অন্যদেরকে কি দিচ্ছে? শক্তি দিচ্ছে। এটা সংক্ষেপে একটু জেনে রাখবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই সূর্য, সেটা কিন্তু আমাদের পৃথিবীতে আলোর উৎস, তাপের উৎস। আমাদের পৃথিবীতে সূর্য থেকে কিন্তু আলো আসে না? এখন আলো, এটা কিন্তু হঠাৎ করে আসে না। এই আলোটা কিন্তু ট্রাভেল করে। আলোটা কি করে? ট্রাভেল করে, একটা যাত্রা করে, একটা পথ অতিক্রম করে তারপরে আমাদের পৃথিবীতে আসে। সূর্য থেকে পৃথিবীর মধ্যে প্রায় 15 কোটি কিলোমিটারের একটা কিন্তু দূরত্ব আছে। সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব কতটা? প্রায় 15 কোটি কিলোমিটারের মতো। এখন ওই সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে একটা সময় লাগে। কতটা সময় লাগে? দেখো, এখানে একটুখানি জেনে রাখবে, সূর্য হচ্ছে পৃথিবীর আলোর উৎস এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে
সময় লাগে প্রায় 8 মিনিট। কতটা? প্রায় 8 মিনিট। আরো যদি সঠিকভাবে আমরা বলি তাহলে হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। কতটা? 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগছে? 8 মিনিট 20 সেকেন্ড। এটাকে অনেক অনেক সময় পরীক্ষায় ডাইরেক্ট 8 মিনিট লিখে দেওয়া থাকে, তো 8 মিনিট বললে কিন্তু আমরা সঠিক উত্তর করব। এবারে সূর্য থেকে পৃথিবীতে সময় আলো আসতে সময় লাগছে কতটা? প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। এটাকে তুমি একটু সেকেন্ডে কনভার্ট করো দেখি। অনেক সময় কিন্তু পরীক্ষায় সেকেন্ডে জানতে চায়, মিনিট বা তোমার হচ্ছে সেকেন্ড এরকম জগা খিচুড়ি ভাবে জানতে চায় না, এটাকে ডাইরেক্ট সেকেন্ডে জানতে চাইতে পারে। তো আমরা এটাকে 60 দিয়ে কি করব? গুণ করব, তাই তো? এই 8টাকে, তাহলে হয়ে যাবে 500 সেকেন্ড। 5 8 40 অর্থাৎ 4800 প্লাস 20, 500 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। বেসিক ফান্ডা কয়েকটা জিনিস এখান থেকে জেনে রাখলে যথেষ্ট। বুঝেছো? এনাফ। চলো এরপরে দেখি আরেকটা জিনিস। এরপরে দেখো নক্ষত্র হলো, সূর্য হলো। এবার নক্ষত্র সম্পর্কে আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম সেটা এখানে লিখে দেওয়া আছে। নক্ষত্র হলো এমন এক ধরনের জ্যোতিষ যা নিজস্ব আলো বা তাপ বিকিরণ করে, যেমন আমাদের সূর্য। আচ্ছা, সূর্য ছাড়া আরেকটা নক্ষত্রের নাম বলুন যেটা সূর্যের পরে আমাদের পৃথিবীর কাছে অবস্থিত বা সৌরজগতের সবচেয়ে কাছে অবস্থিত। আরেকটা নক্ষত্রের নাম জেনে রাখো, প্রক্সিমা। প্রক্সিমা সেন্টারি। এই বলে এই যে একটা নক্ষত্র আছে, এই প্রক্সিমা সেন্টারি বলে এই নক্ষত্রটা কিন্তু সূর্যের পরে পৃথিবীর কাছে অবস্থিত একটা নক্ষত্র। সূর্য তো পৃথিবীর খুব কাছে, কিন্তু সূর্যকে বাদ দিয়ে যদি আরেকটা নক্ষত্রের কথা বলা হয় যেটা পৃথিবীর কাছে অবস্থিত অথবা আমাদের সৌরজগতের কাছে অবস্থিত, তাহলে সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টারি। বুঝেছো? আচ্ছা, নেক্সট দেখো নক্ষত্র মণ্ডল কি। আচ্ছা, তোমরা দেখবে রাতের আকাশে এরকম প্রচুর তারা থাকে, তারাগুলোই হলো আসলে কি? নক্ষত্র। এখন এই যে রাতের আকাশে তারাগুলো থাকে, দেখবে মাঝে মধ্যে কিন্তু তারাগুলো বিভিন্ন আকার ধারণ করে। তুমি তারাগুলোকে কাল্পনিক বিভিন্ন রেখার মাধ্যমে জুড়ে জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের আকার তৈরি করতে পারো। তো বলা হচ্ছে নক্ষত্র মণ্ডল হলো রাতের আকাশে কতগুলি নক্ষত্রের একটি দল। যখন অনেকগুলো নক্ষত্র পাশাপাশি থাকবে তখন বিভিন্ন ধরনের আকার আকৃতি তৈরি করে। যেমন একটা আকৃতি হচ্ছে কালপুরুষ। কালপুরুষ একটা শিকারীর মতো কিন্তু দেখতে। শিকারী, তুমি যদি কাল্পনিক রেখা দ্বারা কালপুরুষ নক্ষত্রগুলোকে জোড়ো তাহলে দেখবে একটা শিকারীর মতো দেখতে নক্ষত্র বা শিকারীর মতো দেখতে একটা আকৃতি তৈরি হচ্ছে, এটা হচ্ছে কালপুরুষ। সপ্তর্ষি মণ্ডল, এটাও কিন্তু রাতের আকাশে দেখা যায়, বিশেষ করে শীতকালে সপ্তর্ষি মণ্ডল বেশি দেখা যায়। সপ্তর্ষি মণ্ডল উত্তর আকাশে শীতকালে দেখতে পাওয়া যায়। এখন এই যে সপ্তর্ষি মণ্ডল, এই সপ্তর্ষি মণ্ডলটা কেমন দেখতে? সপ্তর্ষি মণ্ডলটা অনেকটা এরকম বড় জিজ্ঞাসার চিহ্ন টাইপের দেখতে। ওকে, জিজ্ঞাসার চিহ্ন টাইপের দেখতে। সো খুব গুরুত্বপূর্ণ, এটা একটু জেনে রাখবে। সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, এগুলো কি আসলে? এগুলো হচ্ছে নক্ষত্র মণ্ডল। মানে অনেকগুলো নক্ষত্র এগুলো। পৃথিবী তো নিচে, তাহলে সূর্যের ফাঁকে ফাঁকে পৃথিবী ঘুরছে কি করে? কনসেপ্ট ক্লিয়ার? সূর্যের ফাঁকে ফাঁকে পৃথিবী মানে বুঝলাম না তুমি আসলে কি বলতে চাইলে। সূর্যের ফাঁকে ফাঁকে পৃথিবী। চলো এরপরে দেখি আরেকটা জিনিস, ধূমকেতু। আমাদের সৌরজগৎ বা পুরো ব্রহ্মাণ্ডে বিভিন্ন ধরনের জ্যোতিষ, বিভিন্ন ধরনের কিন্তু এরকম পদার্থ দেখতে পাওয়া যায়। তার ভিতরে একটা জিনিস হচ্ছে ধূমকেতু বা কমেট। ধূমকেতু হলো বরফ, ধুলো এবং পাথরের কণা দিয়ে তৈরি একটি জ্যোতিষ। এরা কি দিয়ে তৈরি হয়? বিশেষ করে বরফ, ধূলিকণা, পাথরের টুকরো ইত্যাদি দিয়ে তৈরি হয়। অনেকটা ঝাঁটার মতো লেজ বিশিষ্ট হয়ে থাকে। অনেকটা কেমন হয়? এরকম ঝাঁটার মতো লেজ বিশিষ্ট কিন্তু দেখতে হয়ে থাকে এই ধূমকেতুটা। যেমন হ্যালির ধূমকেতু 76 বছর পর পর কিন্তু দেখা যায়। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায়? জেনে রাখবে 76 বছর পর পর দেখা যায়। প্রশ্ন আসতে পারে এটা থেকে একটা। ওকে, ধূমকেতু হলো, গ্রহ হলো, নক্ষত্র হলো, নক্ষত্র পুঞ্জ হলো। এই কয়েকটা জিনিস জেনে রাখলে হবে। এবার একটা জিনিস দেখো, গ্রহ। গ্রহ আমাদের সৌরজগতে কতগুলি আছে? 8টি আছে। গ্রহগুলোর নিজস্ব কোনো শক্তি থাকে না। আমি আবার বলছি, গ্রহগুলো কিন্তু নক্ষত্রের আলোয় আলোকিত। এবং গ্রহগুলো সম্পর্কে আরো ডিটেইলস আমরা একটু পড়ি। সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের প্রথম গ্রহ হলো বুধ। প্রথম গ্রহ কি? বুধ। এই দেখো দূরত্ব অনুসারে আমি এখানে একটা ম্যাপ দিয়েছি বা একটা এখানে চার্ট দিয়েছি। প্রথমে বুধ, তারপরে শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই হচ্ছে 8টি গ্রহ, এখানে পরপর লেখাও আছে। এর ভিতরে প্রথম কোন গ্রহ আসছে? বুধ গ্রহ। বুধ গ্রহটা দূরত্ব অনুসারে সূর্যের প্রথম গ্রহ। এই লাইন তুলেই প্রশ্ন আসতে পারে যে সৌরজগতে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? আমরা বলবো বুধ। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ, ভেরি ইম্পর্টেন্ট, ছোট গ্রহ কোনটি? সেটা হচ্ছে বুধ। এটা দ্রুততম গ্রহ। কেন দ্রুততম বলা হচ্ছে? বিকজ এটার আবর্তন গতি, যেহেতু এটা ছোট, তাহলে নিজের অক্ষের চারিদিকে ঘুরে আসতে সময় অল্প লাগবে, তাই তো? আচ্ছা, আর হচ্ছে যেহেতু এটা সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত, এই কারণে এর যে কক্ষপথে পরিক্রম করে সেই কক্ষপথটা কিন্তু অনেকটা ছোট অন্যদের তুলনায়। সূর্য থেকে যত দূরে যাবে তত কিন্তু এই বৃত্ত বা কক্ষপথ বাড়বে।
তত কক্ষপথের দৈর্ঘ্য বা কক্ষপথটা কিন্তু তত বড় হতে যাবে, কিন্তু যত কাছে হবে তত কক্ষপথ ছোট হবে। তো এই কারণে এই মাত্র 88 দিনে পুরো পৃথিবীকে কিন্তু পরিক্রম করে ফেলে। 88 দিনে, যেখানে আমাদের এই পুরো সূর্যকে কিন্তু পরিক্রম করে ফেলে। আর আমাদের পৃথিবী তোমার হচ্ছে সূর্যকে একবার পরিক্রম করতে প্রায় 365 দিন সময় নেয়, 365 দিন প্রায় সময় নেয়, তাই না? কিন্তু সেখানে বুধ কি করে, অনেক দ্রুত, মাত্র 88 দিনে পুরো সূর্যকে পরিক্রম করে ফেলে। তো এর পরিক্রমণ, এবং যেহেতু এটা ছোট, এই কারণে নিজের কিন্তু কক্ষের চারিদিকে ঘুরে আসতে এর অল্প সময় লাগে, এই কারণে পরিক্রমণকাল আবর্তনকাল জুটি নিম্ন। নেক্সট হচ্ছে এর কোনো উপগ্রহ নেই, এখন উপগ্রহ কি স্যার? এটা একটা তো নতুন টার্ম। উপগ্রহগুলো আবার কি? দেখো, মনে করো একটা সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহ ঘুরে বেড়াচ্ছে। এই গ্রহগুলোর চারিদিকে আবার বিভিন্ন জিনিস ঘুরে বেড়ায়, যেগুলোকে বলা হয় উপগ্রহ। মানে গ্রহের চারিদিকে যে জ্যোতিষ গ্রহকে কেন্দ্র করে ঘুরে বেড়ায় সেটাকে আমরা বলে থাকি কি? উপগ্রহ। এখন একটা প্রশ্ন থাকবে, স্যার এরা একে অপরের দিকে এরকম ঘুরে বেড়াচ্ছে কেন? কেন ঘুরে বেড়াচ্ছে? এদের কি দায়ী পড়েছে, এত ঘুরছে কেন? একটা জিনিসের কারণে ঘুরছে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কিসের জন্য? অভিকর্ষজ ত্বরণ। এখন অভিকর্ষজ ত্বরণকে একটু জেনে রাখো। অভিকর্ষজ ত্বরণ হচ্ছে পুরো ব্রহ্মাণ্ডে বিভিন্ন বস্তুর, একটা বস্তুর অপর আরেকটা বস্তুর দিকে যে একটা ফোর্সে টেনে থাকে, মানে একটা টান থাকে, একে অপরের দিকে একটা আকর্ষণ বল কাজ করে থাকে, বুঝেছো? যেমন মনে করো এই দুটো রিমোট একে অপরের দিকে কিন্তু একটা ফোর্স দিয়ে টেনে থাকে, ঠিক আছে? তারপরে মনে করো একটা রিমোট আছে, এই রিমোটটাকে আমি উপর থেকে ছেড়ে দিলাম, নিচে চলে আসলো। এই যে নিচে চলে আসলো, কেন চলে আসলো? কারণ আমাদের পৃথিবীর একটা টান আছে, অভিকর্ষজ টান আছে, তাই তো? এটা অল্প পরিমাণে থাকলে বোঝা যায় না, কিন্তু অনেক পরিমাণে যদি অভিকর্ষজ টান থাকে বা অনেক বড় গ্রহ ট্রহ হয়, তখন কিন্তু এটা বোঝা যায়। এই অভিকর্ষজ টানের কারণে কিন্তু একে অপরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, বুঝেছো? কনসেপ্ট ক্লিয়ার? তো তেমনি আমাদের পৃথিবীর চারিদিকে একটা চাঁদ ঘুরছে। চাঁদ কেন ঘুরছে? চাঁদ ঘুরছে আমাদের পৃথিবীর চারিদিকে বিকজ অভিকর্ষজ টানের কারণে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে অভিকর্ষজ ত্বরণের কারণে। অভিকর্ষজ ত্বরণের বিভিন্ন মান হয়ে থাকে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবারে দেখো, বুধ গ্রহের কিন্তু কোনো এরকম কি নেই, উপগ্রহ নেই। এরপরে একটা গ্রহ হচ্ছে, যেটা হচ্ছে শুক্র বা ভিনাস, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। এখন একটা জিনিস আবার দেখো, একটুখানি বলে রাখি, আমাদের যে সৌরজগতের গ্রহগুলো আছে, এই গ্রহগুলির মধ্যে আমাদের যে পৃথিবী আছে, পৃথিবী মনে করে এরকম মাঝখানে আছে। পৃথিবীর দুই দিকে দুটি গ্রহ আছে, একদিকে হচ্ছে শুক্র, আরেকদিকে হচ্ছে মঙ্গল। একদিকে কি শুক্র, আরেকদিকে মঙ্গল, মাঝখানে আমাদের পৃথিবী। এখন যদি একটা পরীক্ষায় প্রশ্ন দেয়, এই শুক্র আর মঙ্গলের ভিতরে পৃথিবী কোনটির কাছে অবস্থিত, তোমরা কি বলবে? সেটা হচ্ছে শুক্র কিন্তু মঙ্গলের তুলনায় পৃথিবীর কাছে অবস্থিত। এই কারণে এই শুক্র গ্রহকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই। সৌরজগতের একমাত্র গ্রহ যেটাকে খালি চোখে দেখা যায়। কিভাবে দেখি আমরা? এটাকে শুকতারা বা সন্ধ্যা তারা বলে থাকি আমরা অনেক সময়। এটাকে অনেকে নক্ষত্র মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা গ্রহ, শুকতারা বা সন্ধ্যা তারা, বুঝেছো? বুঝলে? শুক্রটাই হচ্ছে শুকতারা। এটা পৃথিবীর কাছে অবস্থিত, এই কারণে এটাকে খালি চোখে দেখা যায়। আচ্ছা, এটা সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ, সবচেয়ে হটেস্ট প্ল্যানেট, উষ্ণতম গ্রহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থাকতে পারে, কোনটা উষ্ণতম? এবারে বেশিরভাগ স্টুডেন্টস একটা জিনিস উত্তর করে দিয়ে আসে যে বুধ গ্রহটা সৌরজগতের উষ্ণতম গ্রহ। ওটা করলে কি সঠিক হবে? হবে না, সম্পূর্ণ ভুল হবে। বিকজ বুধ গ্রহটা অনেকে মনে করে যে ওটা তোমার হচ্ছে সূর্যের কাছে অবস্থিত, ওই কারণে ওর টেম্পারেচার হয়তো বেশি, কিন্তু না, এখানে শুক্রের টেম্পারেচার বেশি হয়, মানে বুধের তুলনায় শুক্রের টেম্পারেচারটা বেশি হয়, বিকজ এখানে বিভিন্ন ধরনের গ্যাস পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, হাইড্রোজেন, এইগুলো আমরা এখানে পাই। সো এই কারণে এটার কিন্তু উষ্ণতা বেশি হয়ে থাকে, বুঝেছো? নেক্সট দেখি আমরা সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ। অবভিয়াসলি উজ্জ্বলতম, এই কারণেই তো আমরা খালি চোখে দেখতে পাই। উজ্জ্বল মানে বুঝতে পারছো? ব্রাইটেস্ট। এই যে তোমার বাড়িতে একটা লাইট জ্বলছে, তোমার সামনে একটা লাইট জ্বলছে, কিসের জন্য জ্বলছে? ব্রাইটনেসের জন্য জ্বলছে। তো ওটা যে ব্রাইটনেস ছড়াচ্ছে, ওই ব্রাইটনেসটা বা ওই উজ্জ্বলতা শুক্র গ্রহের সবচেয়ে বেশি উজ্জ্বলতা আছে, বুঝেছো? নেক্সট গ্রহগুলির মধ্যে, আচ্ছা, এই গ্রহের অপর নাম হচ্ছে লুসিফার গ্রহ। লুসিফার, এরও কোনো উপগ্রহ নেই, এরও কোনো উপগ্রহ নেই। চলো পরে আর কি দেখবো, শুক্র থেকে এই কয়েকটা জিনিস জেনে নেবে। আচ্ছা, পরেরটা কি? পরেরটা হচ্ছে পৃথিবী। পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুসারে তৃতীয় অবস্থানে চলে আসে, 3 নম্বর অবস্থানে। সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, বিকজ এটা মহাকাশ থেকে এরকম নীল কালারের দেখায়, যেহেতু অনেক মহাসমুদ্র আছে, জলভাগ আছে আমাদের পৃথিবীতে, তো এটাকে নীল গ্রহ বলা হয়। সৌরজগতের 8টি গ্রহের মধ্যে 5ম বৃহত্তম গ্রহ এটা, আর এর একটাই উপগ্রহ আছে যার নাম হচ্ছে চাঁদ। চাঁদ হচ্ছে একমাত্র এর উপগ্রহের নাম। মঙ্গল গ্রহ আয়রন অক্সাইডের অধিক্যের জন্য এই গ্রহটিকে লালচে দেখায় বা লাল কালারের দেখায়। এই গ্রহটাকে আমরা অনেক সময় কি বলি? লাল গ্রহ বলি। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। ওকে, কেন লাল গ্রহ এটা? এটা হচ্ছে আয়রন অক্সাইড দেখা যায়। আচ্ছা, রাহুল স্যার পড়িয়েছে, বারবার এটা স্প্যাম করার দরকার নেই। যার ক্লাস দেখার ইচ্ছা দেখো, যার মনে হচ্ছে রিপিট হয়ে যাচ্ছে, ক্লাস ছেড়ে বেরিয়ে যাও, ঠিক আছে? একদম বারবার আমি ওসব শুনতে চাই না, কে করিয়েছে কি না করায়নি, আমার মতো আমাকে করতে দাও, ঠিক আছে? আমার মতো আমাকে করতে দাও। যার ক্লাস মনে হচ্ছে যে স্যার আমার নেট নষ্ট হচ্ছে বা ডেটা নষ্ট হচ্ছে, আবার ক্লাস করার ইচ্ছা নেই, তো চলে যাও, ফালতু এখানে বক বক করো না। আমি সব জানি, তাও ক্লাস করছি আমি, বিকজ ইম্পর্টেন্ট তাই।
আমি প্রথমেই বলে দিয়েছিলাম আমার এক্সট্রা ক্লাস, আমি কাউকে কি ক্লাস করছি ওটা দেখে ক্লাস করবো না, আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ক্লাস করতে দেওয়া হয়েছে, বুঝেছো? চলো ঠিক আছে। নেক্সট হচ্ছে মঙ্গলের দুটি উপগ্রহ আছে, ফোবস এবং ডিমোস হচ্ছে মঙ্গলের দুটি উপগ্রহ। পরে দেখি বৃহস্পতি সৌরজগতের সবথেকে বড় গ্রহ। বেসিক প্রশ্ন আসবে, সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহের নাম কি? বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবথেকে বড় গ্রহ। এর মাধ্যাকর্ষণ শক্তি বেশি। মাধ্যাকর্ষণ শক্তি মানে কি? ওই যে অভিকর্ষজ ত্বরণ বলছিলাম ওটা, এর বেশি। অভিকর্ষজ ত্বরণ কিসের উপর নির্ভর করে? যে গ্রহের যত বড় আকৃতি আছে, মানে যে গ্রহ বা যে নক্ষত্র যত বড় তার অভিকর্ষজ ত্বরণের মান তত বড়। যেহেতু বৃহস্পতি সব থেকে বড়, এই কারণে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি তত বড়। স্যার মাধ্যাকর্ষণ শক্তি বেশি এটা আমরা কিভাবে বুঝবো? মাধ্যাকর্ষণ শক্তির উপরে কোনো বস্তুর ওজন নির্ভর করে। ওজন নির্ভর করে, মনে করো একটা বস্তু আমাদের পৃথিবীতে 6 কিলো ওজন, সেই বস্তুটাকে তুমি চাঁদে নিয়ে যাবে, সেটার ওজন 1 কিলো হবে। কোনো বস্তুর পৃথিবীতে যত ওজন হবে চাঁদে কিন্তু তার 6 ভাগের 1 ভাগ ওজন হবে। কেন হবে? তার ওজনটা কেন কমে যায়? ওজন নির্ভর করবে অভিকর্ষজ বলের উপরে বা মাধ্যাকর্ষণ শক্তির উপরে বা অভিকর্ষজ ত্বরণের উপরে নির্ভরশীল, বুঝেছো? আচ্ছা, এই মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছিলেন? প্রথম মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করে? স্যার আইজাক নিউটন কিন্তু আবিষ্কার করেছিলেন, তাই না? সো আমরা এটা জানি। তো বৃহস্পতির মাধ্যাকর্ষণ কেন বেশি? বিকজ বৃহস্পতি কিন্তু অনেক বড় গ্রহ, এই কারণে পৃথিবীতে কোনো বস্তুর যদি একটা ওজন হয়, বৃহস্পতিতে নিয়ে গেলে ইউজুয়ালি কিন্তু বেড়ে যাবে, কারণ বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি। তো মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ ত্বরণের উপরে কিন্তু বিভিন্ন বস্তুর ওজন নির্ভরশীল, বুঝেছো? নেক্সট হচ্ছে এই গ্রহটা যেহেতু অনেক বড় গ্রহ, এটাকে বলা হয় দৈত্যকার গ্রহ। গ্রহদের রাজা বা গ্রহরাজ এবং গ্রহদের মধ্যমণি এটাকে বলা হয়। বৃহস্পতি তথা সৌরজগতের সবথেকে বৃহত্তম উপগ্রহ হচ্ছে গ্যানিমেড, এটা একটু জেনে রাখবে। বৃহস্পতির 95টি উপগ্রহ আছে। তো বৃহস্পতির যে উপগ্রহগুলো আছে তার ভিতরে সবথেকে বড় কোনটি? গ্যানিমেড। এখন আমাদের শুধু বৃহস্পতির সবথেকে বড় উপগ্রহ গ্যানিমেড না। কি বলছেন স্যার, তাহলে কিসের বড়? এটা পুরো সৌরজগতে যত উপগ্রহ আছে, সৌরজগতে পৃথিবীর উপগ্রহ আছে, তোমার হচ্ছে মঙ্গলের উপগ্রহ আছে, ইউরেনাসের আছে, নেপচুনের আছে, শনির আছে, সবার উপগ্রহ আছে, শুধু বুধ আর শুক্রের বাদে। তো সৌরজগতের যত গ্রহের যত উপগ্রহ আছে সবগুলোকে যদি তুমি উপগ্রহ মনে করো, তার মধ্যে সব থেকে বড় হবে কে? গ্যানিমেড, সব থেকে বড় গ্যানিমেড। এবং সাথে সাথে বৃহস্পতিরও সব থেকে বড় হচ্ছে গ্যানিমেড। প্রশ্ন থাকতে পারে গ্যানিমেড কার উপগ্রহ? এটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। এই গ্যানিমেডটা গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করে, একটু জেনে রাখবে। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তিনি এটা আবিষ্কার করেছিলেন। কে আবিষ্কার করেছিলেন গ্যানিমেডটা? গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখি শনি। শনি হচ্ছে একটা গ্রহ। শনি আকৃতি অনুসারে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এর অবস্থান তোমার আকৃতির অনুসারে বৃহস্পতির পরেই এসে থাকে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস তোমরা জেনে রাখবে, শনি গ্রহটিও আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি। উপগ্রহের সংখ্যা হচ্ছে কতগুলো জানো? 274টি। তো এখানে একটা জিনিস জেনে রাখবে, শনির সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ আছে। শনি গ্রহের কি আছে? সৌরজগতের সব থেকে বেশি উপগ্রহ আছে। প্রতিটা গ্রহের উপগ্রহ আছে, আমি বললাম পৃথিবীর একটা আছে,